বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি স্বাভাবিকভাবেই কথা বলবো খালেদা জিয়ার দেশে ফিরে আসার বিষয়ে এবং এর প্রেক্ষিতে ভবিষ্যৎ রাজনীতির কি হতে পারে আমি যা বুঝি তার থেকে একটা মতামত দেওয়া। বর্তমান প্রসঙ্গে আসার পূর্বে আমি অতীতের কিছু ঘটনা আপনাদের সামনে, আপনারা সবই জানেন বা এই যুগের যারা তরুণ সমাজ তারা হয়তো জানেন না, তবু একটু মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য কিছু কথা বলতে চাই। দেখেন, 1981 সালে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী যখন বাংলাদেশে ফিরে আসে 17 মে, তাকে বঙ্গবন্ধু ভবনে ঢুকতে দেওয়া হয় নাই। জেনারেল জিয়া তখন ক্ষমতায়, তাকে বাড়িও হস্তান্তর করা হয়নি। ওই বাড়ির রাস্তায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করতে হয়েছে। অপ্রত্যাশিতভাবে এবং দুঃখজনকভাবে তার কিছুদিন পরে 13 দিনের মাথায় সেনাবাহিনীর এক ব্যর্থ অভ্যুত্থানে জেনারেল জিয়া নিহত হন। বিচারপতি সাত্তার তখন উপরাষ্ট্রপতি, তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন এবং যথারীতি নভেম্বরের 15 তারিখে 81 সালের রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেই নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেন্টারে যাইতে দেওয়া হয়নি। এক রকমের জোরপূর্বক নির্বাচন শেষ করে ফেলে। ওই নির্বাচনের কিছুদিন পরে ওই নির্বাচনের প্রার্থী ছিল ডক্টর কামাল হোসেন, জাস্টিস সাত্তারের এগেনস্টে বিএনপির বা আওয়ামী লীগের ডক্টর কামাল হোসেন। কিছুদিন পরে ভোলায় একটা প্রোগ্রাম করেছিল ডক্টর কামাল হোসেন, তোফায়েল ভাই সহ সিনিয়র নেতারা। তো বাংলা স্কুলের মাঠে মিটিং হয়েছিল, জনসভা হয়েছিল। তারপরে জনসভার থেকে আমি তখন ভোলা 81 সালে, তখন আমি ভোলা জেলা, মানে তখন মহকুমা, এখন জেলা, মহকুমার শ্রমিক লীগের জেনারেল সেক্রেটারি। উনি শুধু আমার অফিসেই আসছিল। তা আমার অফিসে আসার সব পরে আমি একটা সভার আয়োজন করলাম। তো যখন আমি কামাল হোসেন সাহেবের নামটা বলতেছিলাম, তার আগে আমি একটু ভূমিকা নিয়ে বলেছিলাম যে 15ই নভেম্বর যদি কারচুপির মাধ্যমে নির্বাচন না হতো, তাহলে যিনি থাকতেন বাংলাদেশের রাষ্ট্রপতি, সেই ডক্টর কামাল হোসেন আমাদের সামনে উপস্থিত। এই কথা বলার পর উনি উঠে এসে আমার পিঠ চাপড়ে বলেন, এক্সিলেন্ট। আর ওনার একটা স্বভাব ভঙ্গি ছিল এরকম করে করা, তো আমাকে করল। এই প্রেক্ষাপটটা বলার উদ্দেশ্য হলো 24শে মার্চ 1982 সাল এরশাদ সাত্তার সাহেব এত বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল দেশে। দেশে কোনো আইন কানুন ছিল না, দেশে একটা রাম রাজত্ব কায়েম হয়েছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সবকিছু, মানে একটা অরাজক অবস্থার সৃষ্টি হয়েছিল বলতে যা বোঝায়। এখন যেরকম অবস্থা এর কাছাকাছি, এতটা না বাট এর কাছাকাছি। তা আমরা তো বিভিন্ন কারণে আজকের দিনগুলো অভ্যস্ত হয়ে গেছে, তখন তো এরকম অভ্যস্ত ছিলাম না, দেশের মানুষ অভ্যস্ত ছিল না। তখন হিন্দু নামে এক বিখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হলো যুবমন্ত্রী আবুল কাসেমের বাসা থেকে।
তারপরে এরশাদ একটা উসিলা ধরে এরশাদ ক্ষমতা দখল করলো। 26শে মার্চ স্বাধীনতা দিবসে শহীদ মিনারে, 24শে মার্চ ক্ষমতা দখল করলো, 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের নেত্রী প্রথম এরশাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, এরশাদের অবৈধ সামরিক শাসন মানি না। এবং সেখানে নাসিম ভাই সহ আরো অন্যান্য কয়েকজন নেতাকে পুলিশ লাঠিচার্জ করেছে, লাঠিপেটা করেছে। আওয়ামী লীগ মাঠে নেমে গেল আস্তে আস্তে। প্রথমে ঘরোয়া রাজনীতি ছিল, তারপরে আস্তে আস্তে মাঠে নেমে গেল। এখন মাঠ তো আওয়ামী লীগের পক্ষে, নেতা কর্মীরা মাঠে নেমে গেল। এখন এরশাদ তো মাত্র আসলো ক্ষমতায়, তার তো কোনো দল নাই, সে কিভাবে এটা সামাল দেবে? বিএনপি তখন নিবু নিবু অবস্থা, নেতৃত্ব নাই। তখন এই ক্যান্টনমেন্টের পরামর্শে এই ডিজিএফআই দিয়ে আওয়ামী লীগের প্যারালাল দল, মানে প্যারালাল আর একটা শক্তি রাস্তায় দাঁড় করানোর জন্য খালেদা জিয়াকে কনভিন্স করা হলো যে আপনি রাস্তায় নামেন, আপনি দলের হাল ধরেন, তা না হলে আওয়ামী লীগ এককভাবে রাজনীতিতে মাঠে থাকবে, বিএনপির অস্তিত্ব থাকবে না। এইসব বুঝিয়ে টুজিয়ে তারপর তাকে 84 সালের আন্দোলন তখন মোটামুটি জমে গেছে, 15 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলের। এই পরে খালেদা জিয়া 84 সালের আন্দোলনে যোগ দেয়, এরশাদ বিরোধী আন্দোলনে যোগ দেয়। বিএনপির নেতৃত্বে 7 দল গঠন করেন। আন্দোলনের এক পর্যায়ে এরশাদ নির্বাচন দিতে বাধ্য হয়, সংসদ নির্বাচন। তখন সিদ্ধান্ত হলো যে 7 দল 15 দল নির্বাচনে যাবে, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। আচ্ছা, পিছনের কথাটা বললাম এই কারণে যে এত কিছুর পরেও এই যে 81 সালে শেখ হাসিনা আসলো, তার প্রতি অবিচার করা হলো, 81 সালের নির্বাচনে জোর জুলুম করে নির্বাচনটা কারচুপি নির্বাচনে জিতলো, তারপরেও দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, দলীয় স্বার্থ সাইডে রেখে এই বিএনপিকে সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের সিদ্ধান্ত হয়। শেখ হাসিনা তখন এই সিদ্ধান্ত জাতীয় স্বার্থেই নিয়েছিলেন। এত কিছু হওয়ার পরেও যখন দুই গ্রুপ যখন ঐক্যবদ্ধভাবে এরশাদ বিরোধী আন্দোলন করলো, তখন এরশাদ বাধ্য হলো নির্বাচন দেওয়ার রাজি হলো। তখন দুই জোট সিদ্ধান্ত নিল, দুই নেত্রী এককভাবে শেখ হাসিনা 150 সিটে, খালেদা জিয়া 150 সিটে নির্বাচন করবে। পরে এরশাদ একটা অর্ডিন্যান্স জারি করলো, একজন 5 সিটের বেশি নির্বাচন করতে পারবে না। তাহলে ওইটা হচ্ছে না, যে প্রক্রিয়ায় তারা আটকানোর মানে কৌশল করা হয়েছিল। এখন কি হবে? তখন সিদ্ধান্ত হলো 15 দল, আওয়ামী লীগ নেতৃত্বে 15 দল 180 সিটে নির্বাচন করবে, বিএনপির নেতৃত্বে 7 দল 120 সিটে নির্বাচন করবে। এই 300 সিটে এইভাবে নির্বাচন করবে। দুই নেত্রী 5 সিটে ইলেকশন করবে। সব ফয়সালা হয়ে গেল। কালকে ঘোষণা দিবে ওই চুক্তি, উভয় জোটের একটা চুক্তি, কালকে চুক্তিতে সাইন হবে। রাত্রে সালাম তালুকদার সাহেব জানায় দিল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, আমরা এই নির্বাচনে যাব না। কারণ কি? কারণ না, আমরা এরশাদের অধীনে নির্বাচন করব না। এবং পরে খালেদা জিয়া ঘোষণা দিল এরশাদের অধীনে যারা নির্বাচন যাবে তারা জাতীয় বেঈমান। এই সমস্ত দিল। বিষয়টা কি হয়েছিল? বিষয়টা হয়েছিল খালেদা জিয়াকে তখন বোঝানো হয়েছে
ডিজিএফআই থেকে, যে আপনি কেন 120 সিটে নির্বাচন করবেন? 79 সংসদে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ পাইছে, 81 নির্বাচনে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের কেন 180 সিট দিতেছেন, আপনি কেন 120? তাহলে তো আপনি সেকেন্ড নেতা হয়ে গেলেন, শেখ হাসিনা বড় নেতা হয়ে গেল, সেই তো তাহলে প্রধানমন্ত্রী হবে, তাহলে আপনি কি হবেন? এইসব বুঝে টুঝে তাকে আপনি নির্বাচনে যান না, আপনি রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেখানে আপনি রাষ্ট্রপতি নির্বাচন করবেন, আপনি জিতে আসবেন। এইসব বুঝাইয়া খালেদা জিয়াকে সরাইয়া দিল ওখান থেকে। কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচন বয়কট করে না, সেটা 79 সালেও করে নাই, 81 সালেও করে নাই, এমনকি 70-এ ইয়াহিয়ার মার্শালের মধ্যেও বঙ্গবন্ধু নির্বাচন করছে, যেটা ভাসানী সাহেব তখন মানে নাই। ভাসানী সাহেব তখন বলেছিল ভোটের মার্কস লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। তো বঙ্গবন্ধুর নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে নেতা প্রতিষ্ঠিত হয়েছে, বৈধ নেতা প্রতিষ্ঠিত হয়েছে, তারপর স্বাধীনতা ঘোষণা করেছে। বঙ্গবন্ধু জানে যে ওরা আমাদেরকে ক্ষমতা দিবে না। যাক, একইভাবে জননেত্রী শেখ হাসিনাও সিদ্ধান্ত নিয়েছে আমরা নির্বাচন থেকে পিছনে যাব না। নির্বাচন থেকে পিছনে গেলে যেভাবে হোক জাতীয় পার্টি নির্বাচন করে নেবে, উপজেলা নির্বাচনের মতো। 85 সালে যে উপজেলা নির্বাচনে গেল, এর মধ্যে খালেদা জিয়া 3 দিনের জন্য গায়েব হয়ে গেল। কোথায় ছিল? আশুলিয়ার এক বাড়িতে, একটা ফ্যাক্টরিতে ছিল, পরে এটা বের হয়েছে। ওই থেকে নির্বাচনে গেল না। এই হলো খালেদা জিয়ার আপসীন উপাধির এই হলো পিছনের কাহিনী। তারপরে সে আপসীন নেত্রী হয়ে গেল। তো সে তো আর নির্বাচন ঠেকাইতে পারবে না, বিএনপির তো একা তো আর কিছু করতে পারবে না। আওয়ামী লীগ যেখানে নির্বাচনে গেছে, এই গেল একটা সিনারিও। 91 সালে তাও অপ্রত্যাশিত হবে, সবাই জানে যে আওয়ামী লীগ নির্বাচনে জিতবে। সেইভাবে সব এই যে এখন যেমন 5 তারিখে আওয়ামী লীগের সরকার বদল হওয়ার পরে সবাই যেন ধরে নিছে যে এই কিছুদিন পরে নির্বাচন হবে, বিএনপি নির্বাচনে জিতবে, যেহেতু আওয়ামী লীগ নাই, নির্বাচন জিতবে, সরকার গঠন করবে, এরকম একটা ভাব তখন চলে আসছে। এরশাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনার শক্ত অবস্থান, সব আওয়ামী লীগ এটা ঘুরে দাঁড়িয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে সংগঠন ঠিক করে ফেলেছে। সেটা খুব স্বাভাবিক, বিএনপি ভঙ্গুর একটা সাংগঠনিক শক্তি, পিছনে অনেক ঝামেলা আছে। সব মিলে সবাই নিশ্চিত যে 91 সালের নির্বাচনে আওয়ামী লীগ জিতবে। এই নিশ্চিত হওয়ার কারণে আমাদের বেশিরভাগ কর্মী গা ছাড়া একটা ভাব ছিল, যেটা 5 তারিখে 4 তারিখে বা এই কোটা বিরোধী আন্দোলনের সময় আমাদের তরুণ সমাজ যেভাবে গা ছাড়া ভাব ছিল, আরে এই আন্দোলন কি হবে, তো পুলিশ দিয়ে পিঠায় সোজা ফেরা দিব, এই করবে সেই করবে, এটা কোনো ব্যাপার না, এটা পুলিশের ব্যাপার। এই যে একটা পাত্তা দিল না, এই যে আন্দোলনটা জমতে দিল, ওই একই ঘটনা 91 সালে ঘটেছে। তারা কোনো বাড়িতে ভোটার স্লিপ নেওয়া যায় নাই। সাদেক হোসেন খোকার সাথে পর্যন্ত নেত্রীকে হাঁটতে হয়েছে। কেন? ওই সিটে পুরান ঢাকায় 30% হলো হিন্দু ভোট। সবাই জানে যে হিন্দুদের মেজরিটি আমাদেরকে ভোট দেয়। একটা লোক কোনো হিন্দু বাড়িতে যায় বলে নাই আমরা আসছি নৌকার পক্ষ থেকে, আদাব নমস্কার, ভোট সেন্টারে যায়েন, ভোট দিয়েন। হিন্দুরা তো ভোট দিবেই, অর্থাৎ তাদের কাছে যাওয়ার দরকার কি? ভোটও দেয় নাই তারা, ভোট সেন্টারে ভোট বিরুদ্ধে দেয় নাই, রাগ করে ভোট সেন্টারেই যায় নাই। তো এটা সারা বাংলাদেশে এই ঘটনাটা ঘটেছে। যাক, তারপরে তো নির্বাচন হয়ে গেল, জিতলো, আওয়ামী লীগ নির্বাচন মেনে নিল, ক্ষোভ প্রকাশ করার পরও মেনে নিল। কিন্তু উপনির্বাচনগুলিতে যে কারচুপি করলো মাগুরা, ভোলা এবং এই মিরপুরে, তখন প্রশ্ন আসলো যে যারা উপনির্বাচনে হারলে জিতে তার সরকারের পরিবর্তন হবে না, তো উপনির্বাচনে যারা হারতে চায় না, উপনির্বাচনে যারা জোর করে জিতে নিল, ভোট ডাকাতি করলো, আমাদের 30-40 বছরের জেতা সিট, মানে ওই সময় মানে এখনকার না, তখনকার সময় যেসব নির্বাচনে আওয়ামী লীগ কোনোদিন হারে নাই, সেই সব সিটগুলি তারা জোর করে নিয়ে গেল। তখন নেতৃত্ব সিদ্ধান্ত নিল না, বিএনপির অধীনে আর কোনো নির্বাচনে যাবে না। এই শুরু হলো তত্ত্বাবধায়ক আন্দোলন।
যাই হোক, তারপরে তত্ত্বাবধায়ক আন্দোলন হলো, খালেদা জিয়ার পতন হলো, তত্ত্বাবধায়ক সরকার হলো, নির্বাচন হলো, আসলো, সংসদেও খালেদা জিয়া গেল, একটা ব্যালেন্স পলিটিক্স শুরু হয়ে গেল। আবার 2001 সালে মাঠে সেনাবাহিনী নামিয়ে আওয়ামী লীগের লোকজনকে সেন্টার থেকে বের করে দিয়ে ভোট বাক্স সেন্টার থেকে নিয়ে যেয়ে যা ইচ্ছা তা করে 2001 সালে একটা জাস্টিস লতিফুর রহমান মার্কা নির্বাচন করলো। তারপর আওয়ামী লীগ মেনে নিল। কিন্তু 1 সাল পর থেকে 2006 সাল পর্যন্ত যে অত্যাচার, নির্যাতন, দখলবাজি, রেপ, ধর্ষণ, হিন্দুদের উপর অত্যাচার যা করছে, এটা 71 সালের সাথে তুলনা করার মতো। তার মধ্যে আবার 21শে আগস্ট নেত্রীকে এবং পুরা নেতৃত্ব শূন্য করে দেওয়ার ষড়যন্ত্র করে গ্রেনেড হামলা করা হলো। এত কিছুর পরেও 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কিন্তু শব্দ কেউ করে নাই। সবাই ভালোভাবে ব্যবসা বাণিজ্য যার যার কাজ শেষে করছে, বিএনপির কোনো কিছু নেই। বিএনপির উপরে প্রেশার আসছে আননেসেসারি 13 সালে কেন আপনি তত্ত্বাবধায়ক সরকার চাইলেন? আপনি তো আওয়ামী লীগ আমলে নির্বাচন করলেন না, কোনো কিভাবে বুঝলেন যে আওয়ামী লীগ নির্বাচন সুষ্ঠু করবে না? হঠাৎ করে আপনি তত্ত্বাবধায়ক সরকার, তখনও ওই একই ষড়যন্ত্র যে বিদেশিরা তাদেরকে বলছে তোমরা একটা পরিস্থিতি সৃষ্টি করো, আমরা একটা কিছু করে ফেলবো। সেটা অনেক লম্বা ইতিহাস, সেই সৃষ্টি করতে পারে নাই, যাক সেটা গেছে। 18 সালে নির্বাচন করলো, আসলো, মাত্র 7 সিট পাইল। সন্ধ্যা সবাই বললো নির্বাচন, সারাদিন নির্বাচনে ফখরুল সাহেব মাইকের সামনে বললো, টেলিভিশনের সামনে, এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হইতেছে, কোনো সমস্যা নাই। সন্ধ্যার সময় স্বাভাবিক, আমাদের দেশে যারা জিতে যারা হারে তারা সবাই নির্বাচন কারচুপি, এটা আমরাও বলছি। তো খালেদা জিয়া তো তখন নির্বাচনে আসেনি, বিএনপি তখন কারচুপি করলো, ঠিক আছে। কিন্তু তারপরে তো তারা সংসদে গেল, তাদের ফখরুল সাহেব যায় নাই, বাকি 6 জন তো গেল। তারা ফ্ল্যাট নিল, বাড়ি নিল, গাড়ি নিল, সকল সুযোগ সুবিধা নিল। এই 5 বছরের 4 বছরই তারা সংসদে থেকে 6 জনের 60 জনের ভূমিকা পালন করলো। সরকারকে যথাযথভাবে যত যা পার সত্য মিথ্যা মিলে সবকিছু তাদের মাইক কখনো বন্ধ হয়নি। তারপরে আবার এসে 24 এসে তারা নির্বাচন, ওই একই টোপ বিদেশিরা, যে একটা কিছু পরিস্থিতি, এর মধ্যে কয়েকটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেমন 22 সালের 10ই ডিসেম্বর একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছিল, আবার 23 সালে এসে 28 অক্টোবর একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছিল। তো এগুলি সব যখন ব্যর্থ হলো, কোনো কিছু হলো না, তারা নির্বাচনে আসলো না। এখন কথা হলো যে তারা নির্বাচনে আসলো, বিএনপি মোটামুটি একটা অন্তিম পর্যায়ে চলে গেছে। কিন্তু এখানে যে একটা মেটিকুলাস ডিজাইন প্ল্যান হয়েছে সরকারের বিরুদ্ধে, এইটা আমাদের সরকার ভাষা জানতো, এত ডিপলি এত সিরিয়াসলি সেটাকে করা হয় নাই, কনসিডারেশনে নেওয়া হয় নাই। যাই হোক, 5 তারিখ হলো, ওই আগেই বললাম 5 তারিখের পরে সবার আশা ছিল বিএনপি ক্ষমতায় আসতেছে, বিএনপি সরকার চালাবে, এটা সবারই ধারণা ছিল। একটা নির্বাচন 3-4 মাসের মধ্যে দিয়ে দিবে, বিএনপি স্বাভাবিক, আওয়ামী লীগ না থাকলে বিএনপি জিতবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা হয়নি। আমার অনেকগুলো এপিসোডে আমি বলেছি যে বিএনপি নির্বাচন আসলে চায় না। বিএনপি যদি নির্বাচন চায় তাহলে বিএনপিকে ইউনূস নির্বাচন দিতে বাধ্য। আজকে সকালে যদি বলে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে কালকের মধ্যে, সন্ধ্যার মধ্যে নির্বাচন তারিখ ঘোষণা করবে, যদি সিরিয়াসলি মিন করে। কেন করবে না? কারণ হচ্ছে বিএনপিকে বোঝানো হচ্ছে যে আমরা যদি এখন একটা নির্বাচন করি তাহলে আমাকে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে নিতে হবে, এবং সেটা ফেয়ার ইলেকশন করতে হবে, কারণ বিশ্ব সেখানে ইন্টারফেয়ার করবে। এখানে অনেক ব্যাপার থাকবে, জাতিসংঘ আসবে, অবজারভার আসবে, আমাদেরকে সেটা করতে হবে, আর্মি এটা তত্ত্বাবধান করবে। এমনও হতে পারে আমি নাও থাকতে পারি, মানে ইউনূস নাও থাকতে পারে,
আওয়ামী লীগ যদি না চায় তাকে, তাহলে তো থাকতে পারবে না সে। তো সেই ক্ষেত্রে তো বিএনপি ক্ষমতায় আসবে না। এই টোপে বিএনপি বলে, ফখরুল সাহেব বলে, দয়া করে নির্বাচনটা দেন, আমরা সিরিয়াস কোনো কর্মসূচিতে যাব না, ওই না সেটা, এইসব বলে টলে রাখছে। এখন কথা হচ্ছে, যেই প্রসঙ্গটা মূলত আজকে বলা, এই ব্যাকগ্রাউন্ডটা কেন টানলাম, দেখেন বাংলাদেশের রাজনৈতিক দল দুইটা, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো এন্টি আওয়ামী লীগ। এন্টি আওয়ামী লীগের নেতৃত্ব বিএনপি দিচ্ছে। সেই হিসাবে 84 সাল থেকে খালেদা জিয়া সেই নেতৃত্ব দিচ্ছে, এবং খালেদা জিয়ার যতটুকুই হোক একটা জনগণের মধ্যে, বিএনপি সমর্থকদের মধ্যে বা এর মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে যে উনি তাদের নেত্রী। কিছু কিছু সময়ে তাকে যে মিসগাইড করা হয়েছে এবং সে যে কিছু মিসলিডিং কথা বলেছে, কাজ করেছে, সেগুলো মূলত তারেক রহমানের কার্যকলাপের জন্য, তার দায় তাকে নিতে হয়েছে। খালেদা জিয়া তো শেখ হাসিনার প্যারালাল একজন নেত্রী দাঁড়ায় গেছিল বা এখনো আছে। তারেক রহমান সেই পর্যায়ে আসতে পারে নাই, আসতে পারবেও না, বিকজ তার অনেক প্রবলেম আছে যেটা খালেদা জিয়ার নাই। খালেদা জিয়া সেইভাবে গড়ে উঠছে। এখন খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য যেতে হলো, লন্ডনে গিয়ে সর্বোচ্চ চিকিৎসা নিছে, আমাদের দেশেও চিকিৎসা নিছে, কিন্তু এখন বদনাম দিছে যে এখানে চিকিৎসা হয় না, চিকিৎসা নেওয়া হয় না, তাকে স্লো পয়জনিং করা হয়েছে, ওই করা হয়েছে, সেই করা হয়েছে। কিন্তু লন্ডনে যায় সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার পরে তাকে বলা হয়েছে তার তেমন কোনো সমস্যা নাই। ঢাকায় যে চিকিৎসা হয়েছে ভালো চিকিৎসা হয়েছে, এবং সেটার উপরেই তারা দেখেছে। এমন না যে আমাদের দেশের প্রেসক্রিপশন নিয়ে কলকাতায় গেলে প্রেসক্রিপশন ফালাইয়া দেয়। এগুলি কি বলছে আপনাকে? আপনার এগুলি কিছুই নেই, আপনার কিছু না, আপনার এই ধারে কাছে নাই, আপনার কিডনির সমস্যা নাই, বা আপনার ব্লাডের ওই সমস্যা নাই, বা আপনার ব্রেনের এই সমস্যা নাই, এরকম ফালাইয়া দেয় কলকাতায় গেলে। এরকম বলে নাই, বসে চিকিৎসা সঠিক হয়েছে। এবং এখান থেকে ডাক্তাররা যেভাবে হাইপ তুলছিল যে ওনাকে অপারেশন করতে হবে, লিভার ফালাই দিতে হবে, পচে গেছে, এবং সেটা আমেরিকাতে চিকিৎসা করতে হবে, আমেরিকা ছাড়া হবে না। লন্ডনে বলছে এটা দরকারই নেই, এটার মধ্যে হাত দেওয়ারই দরকার নাই। একটা হলো দরকার নাই, আর একটা হলো যে ওনার যে বয়স, সেই বয়সে এটার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো ওনার স্লো পয়জনিং হয় নাই, সেটাও ভুয়া ছিল, গুজব ছিল আওয়ামী লীগকে মেলাইন করার জন্যে। ওনার প্রপার চিকিৎসা হয় নাই, সেটাও ভুল ছিল, আমাদের দেশে সঠিক চিকিৎসা হয়েছে। এখন গেছে ভালো চিকিৎসা, চেক আপ করা, এটা এক ধরনের চেক আপের মতো হয়েছে। নাথিং স্পেশাল হ্যাজ বিন ডান ইন লন্ডন, জাস্ট চেক আপ করা, সব ঠিকঠাক আছে, সব ঠিক আছে। তো উনি ওনার নায়নাতপুরের সাথে ছিল, আনন্দপুর একটা ভিন্ন পরিবেশে ছিল, অনেকদিন আর পরিবারের সাথে একসাথে ছিল, মনটা ভালো ছিল। মন ভালো থাকলে শরীর ভালো, শরীর ভালো থাকলে সব ভালো। তো ওনার সেই অবস্থা। এখন উনি আজকে যতটুকু দেখলাম এবং যতটুকু শুনলাম যে উনি স্পষ্ট কথা বলতে পারে, এবং গাড়ির থেকে নেমে নাকি নিজের ঘরে গুলশানের বাসায় হেঁটে হেঁটেই গেছে। মাশাআল্লাহ, ভালো। এই কারণে ভালো যে এখন হয়তো যদি বিএনপি যদি ভুল না করে, তাহলে হয়তো খালেদা জিয়া ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে। এবং খালেদা জিয়া রাজনীতিতে ভূমিকা রাখলেই হয় বিএনপির কপাল খুলবে, আর বিএনপি যদি ভুল করে তাহলে বিএনপিকে ছাগলের তৃতীয় বাচ্চার মতোই লাফালাফি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইউনূস নির্বাচন দিবে না। আপনারা গতকালকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, ঢাকায় রাষ্ট্রদূত মিশেল মিলারের বক্তব্য শুনেছেন। সে স্পষ্ট বলেছে নির্বাচন সরকার সিদ্ধান্ত নেবে, আর সংস্কার আগে হতে হবে, যেটা ইউনূস বারবার বলে আসতেছে।
আর যেটা বিএনপি বিরোধিতা করতেছে। তো এখন বোঝা যাচ্ছে যে এই পশ্চিমারা আরাকান নিয়ে যে ষড়যন্ত্র করেছে, তারা এখন সব এই দেশটাকে ডুবানোর জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য, দেশটাকে বিপদে ফেলানোর জন্য আর ইউনূস ক্ষমতায় থাকার জন্যে এই একটা ষড়যন্ত্র করেছে। এখন শেখ হাসিনা দেশে নাই, আওয়ামী লীগ টুংটাং করে মাঠে আছে। আওয়ামী লীগ ধীরে ধীরে অবস্থান তৈরি করতেছে এবং করবেই। ১/১১ সময় কি হয়েছিল? বিএনপির পতনের পরেই ১/১১ সৃষ্টি হয়েছে, পতন করেই ১/১ হয়েছে। কিন্তু ১/১১-তে দুই নেত্রী কিন্তু এক জায়গায় এসে গেছে। আর দুই নেত্রী যদি এক জায়গায় না আসতো, তাইলে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিত। সৌদি আরবে চলে যাওয়ার সব ব্যাগ সব রেডি হয়ে গেছিল। শেখ হাসিনা লন্ডনে বসছে, না, জোরপূর্বক তাকে পাঠানো যাবে না। এই খালেদা জিয়া শক্তি পাইছে। আবার খালেদা জিয়া বলছে, যখন তাকে আসতে দিবে না বলছে লন্ডন থেকে বাংলাদেশে, তখন খালেদা জিয়াও মুখ খুলেছে, কেন তাকে আসতে দেওয়া হবে না, তাকে আসতে দিতে হবে। এই যে দুই নেত্রীর ঐক্য হলো, তাতেই ১/১১ সরকারের পতন হলো, নির্বাচন দিতে বাধ্য হলো। এখন বিএনপি যদি মনে করে তারা একটা নির্বাচন চায় এবং তারা যদি মনে করে সেই নির্বাচনে তারা জিতবে বা যেই জিতুক সেইভাবে দেশটা চলুক, রাজনীতিবিদরা দেশটা চালাক, দেশটা ধ্বংস না হয়ে যাক আরাকানকে কেন্দ্র করে। ইউনূস দেশটাকে ধ্বংস, অর্থনৈতিকভাবে অলরেডি শেষ, রাজনৈতিকভাবেও শেষ, সাংস্কৃতিকভাবে শেষ, শিক্ষা সাংস্কৃতিক সব শেষ। এইটার থেকে যদি দেশকে মুক্ত করতে হয়, বেগম খালেদা জিয়াকে সামনে আসতে হবে। আমরা গত 9 মাস তারেক রহমানের কথা শুনেছি, তার কার্যকলাপ আমরা দেখেছি। আমি মনে করি না দেশের বিএনপির বাইরের কোনো লোক তারেক রহমানের আচার আচরণে আশাবাদী বা কোনো স্বপ্ন দেখে। তারেক রহমানও দেশে আসবে না, এটা তার সিদ্ধান্ত, তার কার্যকলাপেই বোঝা যাচ্ছে। তারেক রহমান যদি দেশে আসতো, তারেক রহমানের মতো তাকে জেলে নেওয়ার মতো শক্তি এই সরকারের নাই, ভিত্তি শক্তি কোনোটাই নাই, ওই সাহসই পাবে না। একদিনের মধ্যে সরকারের পতন হবে। কিন্তু তারেক রহমান সেই যেই সুখের সংসার বা যেই সুখের সাম্রাজ্য গড়ে তুলছে, এই সুখ রেখে উনি রাস্তায় নামবে না, উনি আসবে না। উনি আসবে, ওনার দল যদি ক্ষমতা সংখ্যাগরিষ্ঠ আসন জিতে, তাইলে যখন ওনার প্রধানমন্ত্রী হওয়ার দরজা উন্মুক্ত হবে, তখন উনি রাজা হিসাবে দেশে আসবেন। এই হলো ওনার রাজনীতি, এই হলো নীতি এবং উদ্দেশ্য। তো উনি অপেক্ষা করতে থাকুক, যখন 7 মণ তেল পড়বে তখন রাধা নাচবে। উনি অপেক্ষায় থাকুক কখন তার দল সেই অবস্থানে আসে। এখন তার দল ব্যাকফুটে আছে। এখান থেকে এই বিএনপিকে উদ্ধার করতে পারে খালেদা জিয়া। আর বিএনপি যদি চায়, একা বিএনপি ইউনূসকে পরাজিত করতে পারবে না। বিএনপিকে আওয়ামী লীগের সহযোগিতা নিতেই হবে, এটা বিএনপির চয়েস। আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে ১/১১ মতো তারা সেই পরিস্থিতি সৃষ্টি করবে কিনা কিছুই বলার দরকার নেই। দুই নেত্রী শুধু বললেই হলো যে ইউনূস গো, শেষ। এখন বিএনপি যদি মনে করে যে না, তাহলে আওয়ামী লীগকে আমরা জায়গা করে দিলাম, এটা তাদের সিদ্ধান্ত। কিন্তু আওয়ামী লীগ তো আর বিএনপির ইচ্ছায় অনিচ্ছায় দেশে প্রতিষ্ঠিত হবে না বা দেশের রাজনীতি প্রভাব সৃষ্টি করবে না। তার নিজের ক্ষমতা বলে সেই শক্তি তার আছে, এটা হঠাৎ করে গেইন করবে না, এটা স্লোলি, এটা গেইনিং। এটা আরো ইন্টারন্যাশনাল ব্যাপার আছে, সব মিলাইয়া এটা গেইনিং। একটা পর্যায়ে হয়তো সময় লাগবে, 15 দিন 1 মাস, বাট ইট উইল বি হ্যাপেনিং, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু এখন কথা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ যদি সেই অবস্থানে যায়, বিএনপি মাঠে আওয়ামী লীগের সাথে ঝামেলা করবে কিনা। তাহলে সরকার তো যারা তার মূল শত্রু, যারা তার মূল প্রতিপক্ষ, তারা যদি মাঠে যুদ্ধ করে, তাহলে তো তার পজিশন আরো শক্ত হয়ে গেল। বিদেশি ষড়যন্ত্রকারীরা আরো বেশি আশাবাদী হলো যে তাদের প্রোগ্রাম সাকসেসফুলি শেষ হবে। এখন
খালেদা জিয়া যেহেতু আগের চেয়ে আল্লাহর রহমতে অনেক সুস্থ, এটাই হলো আমার আজকের কথা, যে খালেদা জিয়াকে ভূমিকা নিতে হবে। সেটা যাই নেই, সেটা যদি দেশের স্বার্থে হয় এবং দেশের স্বার্থেই, দেশের স্বার্থ টিকলেই বিএনপির স্বার্থ টিকবে। আমি বিএনপিকে জ্ঞান দিচ্ছি না, আমি দেশের কথা বলতেছি, যে বিএনপি এখন এই দেশের যেই আভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিএনপির একটা বিরাট ভূমিকা পালন করার সুযোগ আছে এবং দায়িত্ব, এটা তাদের কর্তব্য, এবং এটা আর কাউকে দেওয়া হবে না। বিএনপির মধ্যে একমাত্র খালেদা জিয়ার পক্ষে সম্ভব। খালেদা জিয়া যখন ভূমিকা রাখার থাকবে, তখন বিএনপির যে সিনিয়র নেতারা আছে, যারা পোর খাওয়া, যারা রাজনীতি শিখেছে, বিএনপির যারা সিনিয়র নেতা, তারা তো আর বিএনপি করে না। তারা কেউ ছাত্রলীগ করা, কেউ ছাত্র ইউনিয়ন করা, বামপন্থী দল করা। সো তাদের ব্যাকগ্রাউন্ড এবং ফাউন্ডেশনটা অত্যন্ত পলিটিক্যাল, কিন্তু তারা এখন চুপ, কথা বলতে পারতেছে না। ভাইয়া যা বলে তাই তাদের শুনতে হয়। তাদের তো ভাতিজা, ভাইয়া হলো এখনকার তরুণ সমাজের, তো ভাইয়ার কথা ঠিক না রাখলে ওই সে আউট হয়ে যাবে, নেতৃত্ব শূন্য হয়ে যাবে। এটা সব দলেই, খালি বিএনপি না। তো সো দ্যাট আগামী কয়েকদিনের মধ্যেই খালেদা জিয়াকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি আসলে নির্বাচন চায় কি চায় না। তারা নির্বাচন চাইলে নির্বাচন নভেম্বরই হতে পারে, অক্টোবরই হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেল, আমি বিশ্বাস করি গতকালকে ইউরোপীয় রাষ্ট্রদূতের কথায়, যে এই সরকার আর নির্বাচন দিবে না। তাদেরকে দিয়ে বলানো হয়েছে, তোমরা না বললে তো আমার শক্তি থাকে না। এখন বলছে, মানুষকে বোঝানো হয়েছে যে পশ্চিমারা এই নির্বাচন না হওয়ার পক্ষে। So now ball is in BNP's court. দেখা যাক তারা কি সিদ্ধান্ত নেয়। ভবিষ্যতের উপরে আবার কথা বলবো। ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ।